যশ জানে? জানে জানে, তবু কেউ একবার এলো না? এই বিপদের সময় আমার পাশে এসে কেউ কেউ দাঁড়ালো না? সব জেনে শুনেও? কেননা আমার মেয়ে অন্য ধর্মে বিয়ে করেছে, তাই তাই জন্য। আচ্ছা, প্রাণের চেয়েও ধর্ম বড় হলো? অবশ্য আমিও আগে তাই ছিলাম। এখন আমার জীবন দিয়ে বুঝেছি যে প্রাণের চেয়ে ধর্মটা বড় নয়। আমি ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করছি রে, সব সময় প্রার্থনা করছি, আমাকে তুমি তুলে নাও ঈশ্বর, আমাকে তুমি তুলে নাও, আমার ইকবালের প্রাণটা ফিরে দাও। শোনো তুমি, এরকম করলে হয় বলো তো? সবাই মিলে যদি তোমরা এরকম করো কি করে চলবে বলো তো? শোনো, তুমি শান্ত হও, আমার কথাটা শোনো। ডাক্তারবাবুরা কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট করছেন, চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না। এত চিন্তা করো না। দেখো, একটু শক্ত হতে হবে তো বলো। রঞ্জা পিসির মুখের দিকে একটু শক্ত হও না সোনা ঠাম্মি। রঞ্জা পিসি একদম চোখের জল ফেলবে না, চোখের জল ফেলবে না। বরঞ্চ তুমি তোমার ঈশ্বরকে জিজ্ঞাসা করো কেন এমন করলো। না না, কোনো অন্যায় হতে পারে না, তোমার সাথে কোনো অন্যায় হতে পারে না। তুমি তো কারোর কোনো ক্ষতি করনি, তাহলে কেন তোমার সাথে এত বড় একটা অন্যায় হবে? ইকবাল মামার কিচ্ছু হবে না, দেখো কিচ্ছু হবে না। আমি তোমাকে বলছি রঞ্জা পিসি, ইকবাল মামার মতো মানুষ যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে পৃথিবী থেকে একটা সবুজ হারিয়ে যাবে, পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। কিচ্ছু হতে পারে না। আমি আমার আল্লাহকে বলছি, তুমি তোমার ঈশ্বরকে বলো, কিচ্ছু হবে না। দেখো, মন শক্ত করো রঞ্জা পিসি, মন শক্ত করো। রঞ্জা পিসি, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমাকে জানানোর প্রয়োজন অবধি মনে করলে না তুমি? আমি কি আমার মধ্যে ছিলাম রে যে তোকে জানাবো? আমি শুধু শবনমকে আগের রাতে ফোন করে জিজ্ঞেস করেছিলাম ইকবালের সাথে কোনো রকম যোগাযোগ হয়েছে নাকি। আমি তো ভাবিনি, আমি তো স্বপ্নেও ভাবিনি যে এরকম দুর্ঘটনা ঘটতে পারে। তুমি যে ফোন কলটার ব্যাপারে বলছো না এখন, সেই ফোন কলটার ব্যাপারে আমাদের কাউকে জানানো হয়নি। অনেক চেস করার পরে আমরা এটা জানতে পারলাম যে ফোন কলটা তুমি করেছিলে, কিন্তু কি বিষয় নিয়ে করেছিলে সেটা পর্যন্ত বলেনিও। আমাদের বাড়ির লোক, আমাদের রিলেটিভ, ইকবাল স্যার তো আমাদের রিলেটিভ, তার এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, একজন জানতে পারলো, তারপর আমাদের জানানোর প্রয়োজন অবধি মনে করলো না। যশ, এইসব নিয়ে আলোচনা করার মতো শক্তি এখন আমার নেই, ক্ষমা কর তুই আমায়। আমার কাছে খালি এখন একটাই মুখ, একটাই মুখ খালি। আমি জানি আমার কাছে সে থাকবে না, সে আমার ছেড়ে চলে যাবে। কে বলেছে? কে বলেছে তোমাকে? তুমি যখন এখানে এসেছো তাহলে তো জেনে এসেছো। হ্যাঁ, জেনে এসেছি ঠাম্মি। হ্যাঁ ঠাম্মি, জেনে এসেছি, কিন্তু সেটা অনেক পরে, অনেক পরে লাস্ট মোমেন্টে জানতে পেরেছি। আমাকে তো বলা পর্যন্ত হচ্ছিল না। শবনম কেন তোমাকে বলেনি সেটা আমি জানি না, সেটা তোমার আর শবনমের ব্যাপার। কিন্তু তুমি যখন এখানে এসেছো নিশ্চয়ই সবকিছু জেনে শুনেই এসেছো। আশা করি তোমার পরিবারের লোকজনও সবকিছু জেনেছে, তারপরেও তারা এসে আমাদের পাশে দাঁড়ালো না।
আর এখন তুমি বলছো কে বলেছে আর না বলেছে, এসব কথা শোনার সময় কি এখন দাদু ভাই? তুমি ঠাম্মি, আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি ঠাম্মি। আমি সেটা বলতে চাইনি। দেখো, যদি আমাকে একটু আগে জানানো হতো না, একটু আগে যদি জানানো হতো, তাহলে অন্তত আমি একটা ব্যবস্থা করতে পারতাম। দেখো, তুমি আমার থেকে আগে জানলে যে ব্যবস্থা নিতে, তোমার থেকে সামান্য আগে জেনেও আমি সেই ব্যবস্থাই নিয়েছি। তোমার এটা ভাবার কোনো কারণ নেই যে তুমি আমার থেকে কিছু বেটার করতে পারতে। আমি তোমার সঙ্গে কথা বলছি না। শোনো, আমিও না তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কিন্তু তুমি যে কথাটা বলছো সেটা তো আমার উদ্দেশ্যেই বলছো, তাই আমি উত্তর না দিয়ে পারছি না। জজদা দেখো, তুমি তো একজন ডাক্তার, তাই আজকের দিনে অন্তত ডাক্তারের মর্যাদাটুকু রাখো। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আজকে অন্তত কোনো সাংসারিক ঘোটালাকে না ডেকে, না বড় করে ভেবে একটা মানুষের জীবনকে অন্তত একটু বড় করে দেখো। সেটা কি তুমি আমাকে শেখাবে? দেখো, শেখাতে বাধ্য হচ্ছি, কারণ এতক্ষণ তুমি যেসব কথা বলছিলে, মানে আমাকে ফোন করার পর আমি কি বলেছি বলিনি, তার তো একটা লম্বা ফিরিস্তি দিচ্ছিলে। আজকে বুঝতে পারছি মানুষ দুটোকে দেখে ওদের এসব শোনার কোনো ইচ্ছে নেই। প্লিজ এসব কথা বন্ধ করো। ইকবাল মামা ডক্টর সুনির্মল দত্তর আন্ডারে আছেন, এর থেকে ভালো ডক্টর আর হতে পারে না, যথাযোগ্য ডাক্তারের আন্ডারে আছে। তুমি যদি পারো তাহলে প্লিজ যাও, ইকবাল মামার পাশে থাকো, আর যদি না পারো, যদি আত্মীয়র মতো এসে থাকো, তাহলে প্লিজ এই সংসারের কোনো আলোচনা করো না। এমন ভাবে কথাগুলো বলছো যেন তুমি বলার পর আমি এগুলো শিখবো। আমার নিজের কোনো সেন্স নেই। এতক্ষণ ধরে তো তুমি সেন্সের কোনো পরিচয় দিচ্ছ না জজদা, তাই এই কথাগুলো বলতে আমি তোমাকে বাধ্য হচ্ছি। তুমি বোধহয় বুঝতেই পারছো না যে ইকবাল মামার অবস্থাটা কতটা সিরিয়াস। আজকে যদি ইকবাল স্যারের কিছু হয়ে যায় না শবনম, তাহলে তার জন্য কিছুটা হলেও তুমি দায়ী থাকবে, কারণ তুমি আমাকে সময় মতন খবরটা দাওনি। তুমি আমাকে সময় মতন খবরটা দিলে আমি কিছু অন্তত করতে পারতাম, নিষেধ করতে পারতাম। এতটুকুও তুমি বুঝতে পারোনি আগে। আমি এখানকার একজন ডক্টর, আমি বললে ইকবাল স্যারের ট্রিটমেন্ট এখানে ভালো মতন হতো। আজকে সাধারণ একটা পেশেন্টের মতন ইকবাল স্যারের এখানে ট্রিটমেন্ট হচ্ছে। আমি যদি জানতাম আগে থেকে, তাহলে আমি কিছু অন্তত একটা বাড়তি উপাদান যোগ করতে পারতাম। এই ছোট্ট একটা জিনিস তোমার এই ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকলো না, জাস্ট ঢুকলো না। আমি তোমাকে আবার বলছি জজদা, তুমি এলে যা করতে আমিও কিন্তু তাই করেছি, কোনো অংশে আমি কোনো কম ব্যবস্থা করিনি। থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছো, তা তো রাহুলদার সাহায্যে, তাই না? ছি জজদা ছি, আমি তো তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তোমার এই নোংরা চিন্তা ভাবনা আজকে আলোচনা করো না। রজা পিসি, আমার আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে এক্ষুনি ইকবাল মামার কাছে যেতে হবে। কি হয়েছে রজা পিসি? বাঁচবে তো আমার ইকবাল, বাঁচবে তো? আমি এখন ইকবাল মামাকে দেখিনি রঞ্জা পিসি, কিন্তু আমরা যদি পৃথিবীতে বেঁচে থাকি, ইকবাল মামাও বাঁচবে। ইকবাল মামার কিচ্ছু হবে না, কিচ্ছু না। দে না মা, দে না মা ওকে বাঁচিয়ে। আমি জানি তোরা পারিস। দাদু ভাই, দাদু ভাই বেঁচে যদি যায় আর কিন্তু এই গ্রামে আমি যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি আমাকে একটা কথা বলো তো। দেখো, পুলিশ তো এখানে আসবেই, কিন্তু ঘটনাটা কিভাবে ঘটেছিল? রঞ্জা পিসি, ঘটনাটা কিভাবে ঘটেছিল? গ্রামে যাওয়ার পথে। কি হয়েছিল গ্রামে যাওয়ার পথে? কি হয়েছিল কি করে জানবো? আমাদের গ্রামের কিছু লোকের ওর ওপর খুব রাগ।
ওরাই হয়তো ওকে ভেবেছিল শেষ করে দিতে পেরেছে। আমার কপাল জোরে আমি সকালবেলা যখন ওর কাছে গেলাম তখনও প্রাণটা ছিল, কিন্তু সেই প্রাণটা প্রচন্ড ঝড়ের হাওয়ায় প্রদীপের শিখার মতো তুলছে, যখন তখন নিভে যেতে পারে। তবু আমি আশায় আছি, মানুষ তো আশায় বাঁচে। যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে যায়। দে না মা, ওকে বাঁচিয়ে, তোদের সাধ্যের অতীত চিকিৎসা করে ওকে বাঁচিয়ে দে না মা, দে না। তোদের উপর আমার অনেক অনেক ভরসা, তোদের ভরসাতেই তো আমি বেঁচে আছি যে আমার ইকবাল সুস্থ হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। দাদু ভাই কোথায়? রক্তের জোগাড় করতে গেছে। গ্রামের অনেক লোকজন এসছে তো, তারাও সঙ্গে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দাদু ভাই এলে দাদু ভাইয়ের সাথে পরে কথা বলবো। আপাতত আমাকে ইকবাল স্যারের কাছে যেতে হবে। কত নম্বরে আছে? 12। ও রঞ্জা পিসি, আমাকে এবার ইকবাল মামার কাছে যেতে হবে গো। তোদের মধ্যে যত বিভেদই থাক না কেন, তোরা যে একটা জায়গায় একমত, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তোরা একই সঙ্গে লড়াইটা লড়বি, কারণ তোরা দুজনেই চাস আমার ইকবাল বেঁচে যাক, আমার ইকবাল বেঁচে যাক। তোদের ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, পেশাগত জীবনে তোরা এক হয়ে আমার ইকবালকে ফিরিয়ে দে না, আমার ইকবালকে ফিরিয়ে দে না। আমি তোদের কাছ থেকে আর কিচ্ছু চাই না, আমার ইকবালকে শুধু বাঁচিয়ে দে সৌরভ, আমার ইকবালকে। আমি ঠিক এই কথাটাই বলতে চাইছি। দে না তোরা, তোদের সর্বস্ব দিয়ে আমার ইকবালকে বাঁচিয়ে আমার মেয়েটার মুখে হাসি ফুটুক। সে ভরসা তো আমার তোদের উপরে আছে। কেমন সুন্দর মা বলে ডাকে আমাকে। এই কটা দিনে ছেলেটা আমাকে এমন মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে। না, ও থাকবে না সেটা আমি ভাবতে পারি না, আমি কিছুতেই ভাবতে পারি না। সোনা ঠাম্মি, আমাকে লড়াইটা লড়তে দাও না সোনা ঠাম্মি, লড়তে দাও। রঞ্জা পিসি আমাকে লড়াই করতে শিখিয়েছে, আমাকে সব লড়াইয়ের মধ্যে ঠেলে দিয়েছে। আর যে আমি জিতি, তার পেছনে তো অবদানই রঞ্জা পিসির। রঞ্জা পিসি তাকো আমার দিকে, ঠেলে দাও আমাকে লড়াইয়ে। তুমি বলো আমায় যে শবনম, তোকে এই লড়াইটা জিততেই হবে। আর আমি জিতবো। দেখো আমি এই লড়াইটা জিতবো। জিতে আমি প্রমাণ করব যে ভালোবাসা কোনো কিছুর কাছে হার মানে না, কোনো কিছুর কাছে না। সাংঘাতিক ব্লিডিং হয়ে গেছে, অত্যন্ত ডিপ ইনজুরি। আসলে সেই কারণেই বোধহয় সেন্স আসতে দেরি হচ্ছে। কি করব, কতদূর যে কি করে। যেমন করেই হোক আপনাকে এই পেশেন্টকে বাঁচাতেই হবে স্যার, প্লিজ স্যার। আমরা প্রত্যেক পেশেন্টকেই বাঁচাতে চাই, কিন্তু সবটা তো আমাদের হাতে নেই।
আর তাছাড়া আমরা ম্যাজিকও জানি না। স্যার স্যার এই ইঞ্জেকশনটা যদি পেশেন্টকে পুশ করা যায় তাহলে কিন্তু সেন্সে ফেরার চান্সেস আছে। এত ঘটনা ঘটে গেছে, ওনার সেন্সে ফেরাটা খুব দরকার স্যার। এই ইঞ্জেকশনটার একটা সাইড এফেক্ট আছে, সেটা আমিও ভেবেছি, আমিও এটা দেবো ভেবেছিলাম। স্যার আমাদের কাছে এখন আর কিছু করার নেই স্যার। উই হার্ডলি হ্যাভ এনি অপশনস লেফট ইন আর হ্যান্ড। যেভাবে পালস রেট পড়ছে এভাবে কিন্তু পেশেন্ট, আমি সিস্টারকে এটা পুশ করতে বলছি প্লিজ স্যার। না, আমি একজন ডক্টর, তুমি কিন্তু এখনো স্টুডেন্ট। যেটা নিজের এখতিয়ারের মধ্যে পড়ছে না সেটা শুধু শুধু করার চেষ্টা করো না। যেটা পারবে না সেটা করার চেষ্টা করে নিজের নামটা কেনার চেষ্টা করো না শবনম। আর এটা কিন্তু নাম কেনার সময়ও নয়। স্যার দেখুন, ইঞ্জেকশনটা পুশ করলে কিন্তু একটা সাইড এফেক্ট আছে, সেটা আপনি খুব ভালো করেই জানেন। পেশেন্ট প্যারালাইজড হয়ে যেতে পারে। না স্যার, আমি ইঞ্জেকশনটা কিছুতেই পুশ করতে দেব না। আমি কিছুতেই পেশেন্টকে ইনঅ্যাক্টিভ হতে দেব না স্যার। বোকার মতন কথা বলো না শবনম, এটা কিন্তু কোনো জেদের কথা নয়। আমরা যদি চাই যে ইকবাল স্যার বেঁচে থাকুক, তাহলে ইকবাল স্যার কিভাবে বেঁচে আছে সেটা কিন্তু বড় কথা নয়। ইকবাল মামার মতো মানুষের না বেঁচে থাকাটা বেঁচে থাকার মতোই হতে হবে। যদি প্যারালাইজড হয়ে পড়ে থাকে তাহলে আমি বলছি এইভাবে বেঁচে থাকার থেকে ইকবাল মামার চলে যাওয়া উচিত। স্যার স্যার আপনি দায়িত্বে রয়েছেন এই কেসটার, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, এখানে অন্য কোনো স্টুডেন্টকে আপনি অ্যালাউ করবেন না। দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ স্যার, প্লিজ। কিন্তু আমরা তো শবনমের কথা উড়িয়ে দিতে পারি না। আলটিমেট ও যদি বেঁচেও থাকে তাহলে ওর অঙ্গহানি হতে পারে, প্যারালাইজড হয়ে বেঁচে থাকতে হতে পারে। অ্যাট দ্য সেম টাইম এটাও তো ঠিক শবনম এছাড়া তো আমাদের হাতে অন্য কোনো অপশন নেই। কেন অপশন নেই স্যার? স্যার এক মিনিট। স্যার বলছি আমরা তো এই ইঞ্জেকশনটা পুশ করতে পারি। তুমি কি এখন প্রেসক্রাইব করতে শুরু করেছো নাকি? এটা কোনো প্রেসক্রিপশন না, আমি শুধু ওষুধের নামটা লিখে স্যারকে দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু এখন পেশেন্টের যে কন্ডিশন, তাতে করে ইঞ্জেকশনটা দিয়ে আমাদের পক্ষে খুব রিস্ক হয়ে যাবে। স্যার আমি বুঝতে পারছি স্যার, পেশেন্টের অবস্থা ভালো না। হয়তো আমি যদি ইঞ্জেকশনটা পুশ করি পেশেন্ট কোল্যাপস করে যেতে পারে। স্যার এখনো তো 1% চান্স আছে বলুন। ইকবাল মামা যা মানুষ, খুব অ্যাক্টিভ মানুষ স্যার। সারা জীবন এরকম প্যারালাইজড হয়ে বেঁচে থাকার যন্ত্রণাটা ইকবাল মামা নিতে পারবে না। স্যার যখন 1%ও চান্স আছে তখন একবার ভালো করে ভেবে দেখুন তো। আপনারা যে ইঞ্জেকশনটা পুশ করবেন ভাবছেন, মানে আপনারা সবাই যেটা সাজেস্ট করছেন সেটা পুশ করার পরেও তো ইকবাল মামা সার্ভাইভ নাও করতে পারে। আর যদি সার্ভাইভ করে তাহলে হয়তো প্যারালাইজড হয়ে থাকবে সারা জীবন। স্যার আর আমি যে ইঞ্জেকশনটা সাজেস্ট করছি তাতেও হয়তো ইকবাল মামা নাও বাঁচতে পারে, কিন্তু যদি বেঁচে থাকে তাহলে প্যারালাইজড হয়ে বাঁচতে হবে না। তাই আমার মনে হয় আমাদের কিন্তু আমার অপশনটাতেই যাওয়া উচিত। প্লিজ স্যার। যশ, সরি স্যার, একটু আসছি। কিরে তুই এতক্ষণ বাড়ি যাসনি, তাই জন্য আমি আবার এলাম। কি কন্ডিশন পেশেন্টের? ক্রিটিক্যাল, ভেরি ক্রিটিক্যাল। আমি স্যারকে এই ইঞ্জেকশনটা সাজেস্ট করলাম, স্যারও রাজি আছেন, কিন্তু কি শবনম বাধা দিচ্ছে। কি হচ্ছে স্যার? শবনম বাধা দিচ্ছে মানে ও যদি এখন এখানে ডাক্তারি করতে যায়, ও তো আফটার অল একজন মেডিকেল স্টুডেন্ট। এরকম একজন ক্রিটিক্যাল পেশেন্টকে ওকে আপনি হ্যান্ডেল করতে দিয়েছেন? ও যে বললো ওর আত্মীয়। আর তাছাড়া এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে এই ধরনের পেশেন্টদের কাছে স্টুডেন্টদের মাঝে মাঝে আনা হয়।
না না, মাঝে মাঝে আনা হতেই পারে, দ্যাট ইজ নট অ্যান ইস্যু, কিন্তু আনা হতে পারে মানে ওরা ওদের মতামত আপনাকে গ্রহণ করতে বাধ্য করবে এমনটা তো হতে পারে না। হ্যাঁ শবনম, শবনম, আর আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না। 2-1 মিনিটের মধ্যে আমাদের যা ডিসিশন নেবার নিতে হবে। স্যার আমি উপস্থিত থাকতেন ইনজেকশনটা কিছুতেই পুশ করতে দেব না। উনি আমার আত্মীয়। পেশেন্ট আমার আত্মীয়। শুধু রক্তের সম্পর্ক দিয়ে তো আত্মীয়তা হয় না, ছোট থেকে না আমি এই শিখেই এসেছি। ঠিক আছে, তাও যদি কোনো কনফিউশন থাকে আমি রঞ্জা পিসির কাছে যাচ্ছি, রঞ্জা পিসি যা বলবে তাই হবে। দরকার পড়লে আমি রঞ্জা পিসিকে দিয়ে সাইন করিয়ে নিয়ে আসবো।